আমরা আজকে যে উদ্দেশ্যে মাননীয় সচিব মহোদয় সহ অফিসের বিভিন্ন মহোদয়দের নিকট যেটা বলবো সেটা আমরা লিখিত আকারে এখানে পেশ করছি। বরাবর মাননীয় সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, কর্মপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণ, অনুদানপূর্তকরণ, নবায়ন, কোড নম্বর প্রদান, নতুন স্থাপন, পর্যায়ক্রমে জাতীয়করণ, সর্বোপরি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 বাস্তবায়নের দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বহু প্রতীক্ষার ফল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 ঘোষণা দিয়েছি। একই সাথে যত দ্রুত সম্ভব এমপিওকরণ, নবায়ন, কোড নম্বর প্রদান, নতুন স্থাপন, সর্বোপরি পর্যায়ক্রমে জাতীয়করণেরও আশ্বাস পেয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময়ের অপেক্ষা, বিশেষ করে সম্প্রতি জেলা প্রশাসক অফিস, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা বোর্ডের ভূমিকা আমাদেরকে আশাহত করেছে। এমত অবস্থায় আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা নীতিমালা 2025 বাস্তবায়ন কমিটি গঠন করে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1. বিভিন্ন জেলা প্রশাসক থেকে যতগুলো মাদ্রাসার প্রতিবেদন জমা হয়েছে সেগুলোকে এমপিওকরণের নির্দেশ প্রদান করুন এবং প্রতি 3 মাস পর পর এমপিও কমিটির মিটিং করে এমপিও করুন। 2. অনুদানের বাহিরে থাকা মাদ্রাসাগুলো যখনই এমপিও শর্ত পূরণ করবে তখনই ওই সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার উদ্যোগ গ্রহণ করুন। 3. ইবতেদায়ী মাদ্রাসার জন্য বরাদ্দ ও প্রবৃত্তি প্রদান না করায় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুখী না হয়ে স্কুলমুখী হয়ে যাচ্ছে। আমাদের আশঙ্কা হচ্ছে আগামীতে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা আরো কমে যাবে। অতএব 2026 সালের জানুয়ারি থেকে এই উপবৃত্তি প্রদান নিশ্চিত করুন। মাদ্রাসা বোর্ড কর্তৃক নবায়ন, কোড প্রদান, নতুন স্থাপন এবং ব্যান্ডবেজ কর্তৃক EIIN নম্বর দেওয়ার গতি আরো জোরদার করুন। সর্বোপরি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করুন। নিবেদক ডক্টর আব্দুস সবুর মাতুব্বর, আহ্বায়ক মোহাম্মদ রেজাউল হক, সদস্য সচিব, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 বাস্তবায়ন কমিটি। ধন্যবাদ। সংক্ষেপে আপনাদের বিষয়গুলো তুলে ধরেছি, খুব বেশি কথাও নেই এবং সহজবোধ্য। আমরা তাহলে শুরু করি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা যেগুলো পেয়েছি, আপনাদের বক্তব্য বা দাবি হচ্ছে যে সেগুলোকে আমরা এমপিওভুক্ত করি, কারণ বাকিগুলো পরপর 3 মাস পর এমপিও কমিটি মিটিং করে এমপিও করার ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, আমরা কতগুলো 24টা পেয়েছি। এখন ওনাদের সাজেশন আকারে আমরা যদি এগুলোকে এমপিওর জন্য কাজ শুরু করি তাহলে কি মানে আমাদের কাজের পরিমাণ কি বেড়ে যাবে, না সবগুলোর জন্য আমরা ওয়েট করে একবারে কাজ শুরু করবো? কোনটা ভালো হয়? আন্নান নাই? আমি তথ্য সম্পর্কে একটু বলবো কি স্যার? স্যার আমি স্যারের সাথে কথা বলে এবং অন্যান্য সবার সাথে কথা বলে ডিসিদের সাথে কথা বলছিলাম। তো সবারই একটা কি দুইটা উপজেলার পেন্ডিং ছিল আর কি, ওই তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে বলেছে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারবে, এরকম কথা কি 2-1 দিনের মধ্যে হচ্ছে? জি স্যার, আমি গতকালকে এবং গত পরশু কথা বলছি। তো সেক্ষেত্রে হয়তো স্যার এই 25 আমরা যেহেতু কথা আমাদের তরফ থেকে হয়েছে এবং আগাতপত্র দিয়েছি কয়টা? 2টো ফোনে আমরা বলছি আসলে স্যার। তাগিদপত্র একটা দিছি স্যার, না মূল চিঠি একটা, মূল চিঠি একটা এবং তাগিদপত্র একটা। এছাড়াও সেভারাল টাইমস কথা হয়েছে। তো যেহেতু ওনারা একটা মৌখিক আশ্বাস দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে বাকি আসবে, তা আমরা আর একটু সময় নেই। কারণ হয়েছে কি, একই দিনে যদি পার্ট বাই পার্ট বারবার ফাইল চালাচালি ওঠানামা, তাহলে সেটার একটু কাজ বেড়ে যাবে না? নানানভাবে ইলিগাল প্রসেসে পয়সাপাতি নাম লেখায়, থাকে না, মন্ত্রণালয়ের সামগ্রী কম থাকে। জানেন তো আপনারা, প্রিয় বিষয়তে আসলে অনেক ধরনের চক্র আছে,
যারা ব্যবসা বাণিজ্য করে। এইটা একটা দেখা গেল যে ওই অনেক সময় ভুয়া স্মারক দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, সিদ্ধান্ত করে। এরকম ঘটনা ঘটেছে এখানে, ঘটনা অনেক ঘটে। এবং এখানে এরকম বিভাগীয় মামলাও আছে। এই আছে না যে কিছু দুষ্ট লোক তো সব জায়গায় থাকে, আমরা তাদেরকে পাকড়াও করেছি, মামলা দিয়ে আমরা ব্যবস্থা যে কাজ সেটা আমরা শুরু করেছি। হ্যাঁ, আমরা তাহলে কাজটা আপনার সুন্দর সবুজে সুন্দর, তাহলে আমরা যে কটা পেয়েছি আমরা কাজ শুরু করি। আর যেহেতু আমাদের জেলা প্রশাসকরা ওয়াদা করেছেন 1 সপ্তাহের মধ্যে তারা বাকিগুলো পাঠাবেন, আমরা এইগুলো প্রসেস করা শুরু করি। ডেটা এন্ট্রি বা অন্যান্য নোট বা অন্যান্য যা যা করা দরকার যেভাবে। কোন জেলা প্রশাসক বা যদি সমস্যা হয় আমাদের কথা বলবো, যে বোর্ডের কথা আমরা বলছি আশাহত সত্য থাকছে, বোর্ডের বা আমাদের অধিদপ্তরের কোনো অফিসার বা কোনো যদি আমরা অসহযোগিতা পান সেটা আমাদেরকে বলেন, আমরা তাদেরকে বলবো। তাদের হয়তো অনিচ্ছা হতে পারে, ইচ্ছা হতে পারে, এটা কি করবি এখন সমস্যা বল। আমি ধন্যবাদ স্যার আপনাদের এই আশ্বস্তমূলক কথায়। এক্ষেত্রে যেটি আমরা বিগত দিনে দেখেছি, যখন স্কুল কলেজগুলো এমপিও হতো যে প্রতি বছর অথবা ইভেন্ট একটা সময়ের পরে তার এমপিও করে, আমরা যতটুকু জানি। কিন্তু আমাদের তো এখন এমপিও শুরু হয়নি, সেই হিসাবে আপনারা হয়তো বলছেন যে একবারে হোক, তারপরে নতুন নতুন মাদ্রাসা আবার প্রতিষ্ঠিত হবে, আবার এগিয়ে যাবে, ওগুলো আসবে। স্যার এক্ষেত্রে আমরা আমাদের সেই আশঙ্কাটা কাটছে না যে আমাদের এই দাবি কিন্তু আছে দীর্ঘদিনের। অনেক সচিব মহোদয় এসেছেন, তাদের মন মানসিকতা ছিল, হয়তো পলিটিক্যাল কারণে হয়নি বা বিভিন্ন কারণে, কিন্তু আমরা এখন ওই আশঙ্কার মধ্যে এখনো তাহলে থেকে যাচ্ছি যে আসবে, তারপর আপনারা শুরু করবেন, তারপরে এগিয়ে যাবেন। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা যে এমপিও কমিটি আছে সেখান থেকে যদি যেই মাদ্রাসাগুলো শর্ত পূরণ করেছে আপনাদের পক্ষ থেকে দেয়া, সেই শর্তের একটাও হয়, আপনি একটা বলে দেন যে তোমার মাদ্রাসাতে এমপি হয়েছে, বাকিগুলো এই এই শর্তের অভাব থাকার কারণে এটি হয়নি, শর্ত পূরণ করে আসো, এমপিও করে দিচ্ছি। এইটা আমাদের প্রত্যাশা, এটি আমাদের গ্রাসরুট সবার থেকে একই কথা। তার নাহলে আমার থেকে এমন কথা নিয়ে যাবো, তারা বলবে তো একই কথা। এতটুকু আমরা আবেদন আপনার কাছে করবো, ঠিক আছে পূরণ করেন আপনি কোনো আপত্তি নেই। আবার যদি কেউ ওই আরো দেখবো, তখন বাকি প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত উইদিন শর্ট টাইম আপনার দেওয়া শর্ত পূরণ করে এখানে আসবে, যেটা মাদ্রাসা বোর্ড সম্মতি দিয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই। নবাব দিচ্ছে না, কোর্ট দিচ্ছে না, কিন্তু যখন দুইটা কোর্ট দিচ্ছে তখন ভাবে আমাদেরটা হলো না কেন, এই তোমার আবার মূল কাগজ দাও, বাস পূরণ করে নিয়ে আসতে চলে যাচ্ছে। আমাদের এই আশা আছে। আমি একটা বিষয় পেয়েছি, আমরা কাজটা বেশি একদম। আমি তো মনে করি দেওয়া শুরু করে দেওয়া দেখেন ম্যাডাম, যেটা আমরা ওই যে নোটিং কাজপুর ওটাই আমরা পছন্দ করি স্যার। আর জামালপুর স্যার আমি জেলা প্রশাসন প্রস্তাবগুলো আসতেছে স্যার, যে প্রস্তাবগুলো আমি স্যার পরীক্ষা করতে দেখেছি স্যার। আমরা যে সব যে তথ্যগুলো চাইছিলাম স্যার, তারা সেরকম মানে সবাই মানে কিছু কিছু দেখা যাচ্ছে যে স্যার শুধু সুপারিশ করা হলো, শুধু সুপারিশ করা, শুধু সুপারিশ করা হলো, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া কিছু আছে, যেমন স্যার জনবল, ভূমি, তারপরে স্যার এরকম আরো আছে স্যার, ওগুলো দিয়ে দিচ্ছে না। তাহলে এগুলো আমরা আগেরও আপনার প্রতিবেদন এটা প্রতিবেদন আছে, তারপর আবার বলা হয়েছে বলে আমরা চাচ্ছি এখন ওগুলোই তো আমরা প্রতিবেদন আগেরও আছে, তিনটা আছে। যেহেতু চিফ অ্যাডভাইজার অফিস থেকে বলা হয়েছে, এই জন্য তাদের কাছ থেকে একটা আমরা স্যার আগে আমরা করছি, তারপরে আমাদের অফিসার এগিয়ে করছে, জেলা প্রশাসক দিচ্ছে, তারপরে আমাদের থেকে আমরা এখন কি স্যার আসলে আমাদের এনজিও শাখা এটা দেখে আসলে তারা ম্যাচ করলো, তাদের কিছু বিষয়টা দিলে আমরা খুশি হই। অন্তত একটা দেন স্যার, আমরা প্রসেস শুরু আমরা কথা বলবো স্যার। নিয়ম মোতাবেক আপনারা যেগুলো প্রাপ্ত যা আসে আমরা 24টা জেলার কাজটা শুরু করতে করতে যেহেতু জেলা প্রশাসন কমিটমেন্ট করছে, তো হয়তো আমরা ওই সপ্তাহখানেকের মধ্যে বাকিগুলো পেয়ে যাবো। তো তখন একসাথে বাকিগুলো আমরা তখন আবার করে ফেলবো। তো ওটা পরিস্থিতি বুঝে যদি দেখা যায় যে না হয়তো 10টা জেলা একেবারে অনেক পিছিয়ে আছে, তখন হয়তো আমরা একটা চিন্তা করতে পারি যেগুলোতে গুছানো রাখা আছে এগুলো দিয়ে দেওয়া যায়। আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমিন আমিন। এরপরে 2 নম্বরটা 2 নম্বরটা এসে গেছে, আর প্রয়োজন নেই যে যে সমস্ত মাদ্রাসা অনুদানের বাহিরে আছে, যদি এই বিষয়ে একটু কথা বলা দরকার যে গত একটা মিটিং এ আপনারা এটা আমাদের নীতিমালা এটা আপনার তলাতে, তো আমরা অনুদানের নীতিমালার ব্যাপারেও আমরা এখন তো অনুদান যারা পেয়ে যাবে তারা পর্যায়ক্রমে যখন
এমপিও মুক্ত হওয়ার মতো যোগ্যতা অর্জন করবে তারও কিন্তু ওখানে এমপিও করার উদ্যোগ নেওয়া যেতে পারে। তা আমার এই যে অনুদানের বাইরে যেগুলো আছে তাদেরকে যে আমরা অনুদানের দায়িত্ব নিয়ে আসবো এই বিষয়টা কমিটি করা হয়েছে না? কমিটির একটু পরিচালনা এবং রেফারেন্স আছে এবং আজকে আমরা সিদ্ধান্ত নেই যে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা মিটিং করে তারা তাদের কাজ শুরু করবে। স্যার আমাদের 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির যে সম্মানিত উপদেষ্টা মহোদয়ের অনুমোদন। জি স্যার, সম্মানিত উপদেষ্টা মহোদয়ের অনুমোদন। এবং কমিটি আমরা সার্কুলারটি আজকে অনুমোদন হয়েছে, আমরা সার্কুলারটি আজকেই সিট করে দিব। তো সেক্ষেত্রে অতিরিক্ত সচিব স্যারের ম্যাডামের নেতৃত্বে আহ্বান করে আর কি কমিটি গঠন করা হয়েছে। আশা করতেছি যে এর কার্যক্রম কমিটি এটা সার্কুলার করে দেন এবং আগামী 2 সপ্তাহের মধ্যে প্রথম মিটিং ডেকে তারা তাদের কাজ বা কতগুলো টার্মস অফ রেফারেন্সগুলো ঠিক করে তারা কাজ শুরু করবে। স্যার, তো স্যার এখানে আর কিছু বলার নেই, তারপর একটু বলতে হয়। আমি আপাকে বড় বোন হিসেবে বলবো যে আমরা এতটা নিগৃহীত এবং এতটা 40টা বছর 86 সন থেকে আসি শুরু কোনো ভাইয়ের এরকম ভূমিকা নেই, কোনো বোনের এরকম ভূমিকা নেই। এক ভাই আমাদের ক্ষমা কবিরুল ইসলাম স্যার এসেছেন, তিনি যে নীতিমালাটা করে গেছেন আমরা খুবই প্লিজড এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন আয়াতে তৈরি দান করেন। এবং আপা যেহেতু একটা কনভেনার হয়েছেন, এটি একটা অনুদান কমিটি, আমরা চাই তার মধ্যে দিয়ে আমরা হাতে আমরা এটা পাবো। একই সাথে বলবো যে অনুদান পাওয়ার পরে যে সেইটি মাদ্রাসাকে যদি এমপিভুক্ত উপযুক্ততা অর্জন করে তাকেও যেন ওইভাবে ওখান থেকে সুপারিশ করা হয় বা একটা কমিটি গঠন যেটা আছে তারা এগিয়ে যায়। জি, ঠিক আছে। আর এরপরে কি পূর্ববৃত্তির বিষয়ে আমরা কি ফাইন্যান্সে লিখছি না? জি হ্যাঁ, আমার ধারণা আছে পূর্ববৃত্তির বিষয়ে আমরা ফাইন্যান্সে লিখেছি। আমার মনে পড়ে যে একটু হয়ে আছে, আমরা কনসিডার তো কোন প্রবলেম ছিল? স্যার, অর্থকে আমরা বরাদ্দ দিতে ঠিক লিখে অর্থ বিভাগ যেহেতু এখন সংশোধিত বাজেটে কাজ করতেছে, আমরা সংশোধিত বাজেটে চূড়ান্ত হলে আমরা বুঝতে পারবো যে আসলে ওপরে আমরা টাকা পেয়েছি কিনা। কথাও বলছিলাম কারণ যে ব্যান্ডউইথের হিসেবে আমরা তো অনেক ছাত্র আছে, পরে আমরা ওই ব্যান্ডউইথের তথ্য ধরেই ওই আলোকে আমরা ওই স্যার এক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে যখন জনাব আমাদের ওখানকার সচিব ছিলেন, তখন আমার কাছে আসছিলাম সচিব ছিলেন হাবিবুর রহমান সাহেব। হ্যাঁ, উনি আছেন তো আমরা যখন তার কাছে গেলাম তিনি বললেন যে আপনাদের জন্য 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টে আছে। তো তারপরে স্যার দিচ্ছেন না কেন? বলতেছে আপনাদের ওখান থেকে যেইভাবে নাম তালিকা মাদ্রাসার আসা দরকার সেটি হয়নি। তো বেনজির সাহেব নামে এক অফিসার ছিলেন, তিনি চেষ্টা করছিলেন, তিনি বলেন কিন্তু আমাদের কাছে ওটা সুস্থ মনে হয়নি। তিনি যখন এখানে পদায়ন হয়েছেন তারপর থেকে আমরা তার প্রতি খুব একটা বেশি বিরক্ত ছিলাম, জানি ওটা হয়নি। তার সময় আসেন দিলরুর বাবা কয়েকদিনের জন্য, মাত্র 15 দিন, তিনি সিরিয়াসলি উদ্যোগ নিয়েছিলেন, আমরা সেই বোনকে ধন্যবাদ জানাই, কিন্তু তাও হয়নি। তারপরে আসলেন আবার হাবিবুর রহমান সাহেব, এখন যিনি আছেন না, হাবিবুর রহমান সাহেব আগে আসছেন মানুষ, তিনি এসেছিলেন, তিনিও বারবার চেষ্টা করছেন। এখন কোন অজানা সুতোর টান এটা হচ্ছে না আমাদের জানাই। এখন যিনি এসেছেন তাকে আমরা বারবার বলছি, উনি বলছে যে আমরা পরিণতি যে আমাদের হচ্ছে, আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ওখানে পাই উপবৃত্তি, তিনি সেখানে চলে যান। সঙ্গত কারণে আপনার এখানে ছাত্রছাত্রী সংকট দেখা দিয়েছে। এই ছাত্র সংকট শুধু এটাতেই থাকছে না, কিন্তু একেবারে সেই আলেম ফাজেল কামেলে গিয়ে পড়ছে। মানে এখানে ছাত্রদের রিক্রুটিং সেন্টারে যদি অফ থাকে তাহলে উপরে যাবে কি করে? সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ এই রিক্রুটিং সেন্টারটাকে উপরটি প্রদানের মধ্যে দিয়ে একটু সক্রিয় করুন। বিষয়টা যেটা সেটা হচ্ছে যে সরকার আমাদেরকে 50 কোটি টাকা দিচ্ছে, এটা সত্য কথা। ইবতেদায়ী মাদ্রাসা স্তর যে কোনো ধরনের এমপিও ভুক্তি অথবা উপবৃত্তি যেটাই হোক আমাদেরকে তো 50 কোটি টাকা দিয়ে রেখেছিল। সেই 50 কোটি টাকাটাকে টার্গেট করে আমরা এই যে আপনাদের যে এমপিও ভুক্তকরণের যে কার্যক্রম, এই টাকাটা ওই কোর্ট থেকেই যাবে। এটা মানে ওই কোর্ট থেকে এই টাকাটাও আসবে। উপবৃত্তি যেহেতু নতুন উদ্যোগ, সরকার যদি নতুন কোনো কার্যক্রমে কোনো টাকা ব্যয় করতে চায়, যেহেতু এটা আমার থোক ছিল অর্থ বিভাগের সম্মতি লাগবে, তো সেইটার জন্য অর্থ বিভাগের প্রস্তাব গেছে। এবং যে আমরা যেহেতু আমাদের এমপিও ভুক্ততেও কিন্তু 50 কোটি টাকা হবে না,
এই যে আমাদের 1079 টাকা এখানে হবে না। তো এই জন্য এই বিষয়টা এই পর্যায়ে আছে, ঠিক আছে? এই জন্য আমরা লিখেছি আমরা কি অর্থনৈতিক আরো টাকা দিতে পারি? সংশোধিত বাজেট যেহেতু চূড়ান্ত পর্যায়ে আছে, এখন আসলে ওই যে ওরা তো ওইটার উপরেই কাজ করতেছে। তো আমরা সংশোধিত বাজেটটা আসলে আমরা কি দেয় একটু দেখে নিয়ে তারপরে আমরা করতে পারি। আমরা জানি যে আমাদের অগ্রগতি হলো আমরা একটা কিছু দিচ্ছি। স্যার এক্ষেত্রে তাদের এজেন্ডা উত্তর আছে কিনা যে সম্পূর্ণভাবে পারা এন্ট্রির মাধ্যমে এন্ট্রি করছি এগুলি কি 4 নম্বর যে বিষয়টি আমরা চাচ্ছিলাম যে বোর্ডের যদি মাননীয় চেয়ারম্যান থাকতেন তাহলে অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হতো যে ওখানে আমরা এখন এই মাদ্রাসাগুলো ওখানে আছে খুব গুরুত্ব এবং বোর্ডের বাইরে অনেক মাদ্রাসা আছে। তো সেখানে ভিডিও করতে দিচ্ছেন ভিডিও অফ করেন এমন কি ভিডিও করতে হবে একটা বেদি হয়ে গেছে একটা হইলে ভিডিও করা একটা বলতে একটা বাচ্চা পানিতে করে ডুবে মারা যাচ্ছে তাকে উদ্ধার না করে এটা একটা আমাদের সাইকোলজিক্যাল ডিজিজ হয়ে গেছে এত দরকার নাই ভিডিও করে মিটিং হওয়ার পরে আমরা সবাই একটা গ্রুপ করবো ঠিক আছে বলেন যে আমরা এখানে বোর্ড যে কাজগুলো করে মাদ্রাসার নবায়ন কোর্টগুলা নতুন স্থাপন নতুন স্থাপনের জন্য একটা কমিটি হচ্ছে, কমিটি আমিও সদস্য। আলহামদুলিল্লাহ গত মাসে আমরা 42টা অনুমোদন দিয়েছি এবং নতুনটা আসতেছে। তো এখন এই যে যারা পুরাতন স্থাপন করার অনুমতি পেয়ে তারা চালিয়ে আসতেছে দীর্ঘদিন ধরে, তাদের এই নবায়ন করতে গিয়ে যে সমস্ত শর্টফল করেছে সেই শর্টফলের বেড়াজালে আমরা এখন পিষ্ট এরকম যে তারা এখন চায় একদম অরিজিনাল মঞ্জুরি, অরিজিনাল নবায়ন, কিন্তু একটা মাদ্রাসা সেই জনশোষণের মঞ্জুরি পেয়েছে তো তারপর সেগুলো হারিয়ে গেছে। তবে আমি একবার একটু রাগ করেই বলবো, চেয়ারম্যান স্যারকে বললাম স্যার আপনি আপনার ফাইলটা দেখান তো, আপনার কোন ফাইলটা আছে, এই মাদ্রাসা ফাইল আছে আপনার? আমি তো দেখাইলাম যে আপনি ফটোকপি দেখালাম, তো সেটা এগুলো লস হয়ে গেছে কিভাবে, বৃষ্টি অনেকদিন রাখা, উই পোকায় এই সে আমারটা তো হারিয়ে যেতে পারে। তারপর একটা আলোচনার সাথে আপনারা মিনিমাম একটা কাগজ, মিনিমাম কাগজ কি, তাহলে আমরা যে জমি দিয়েছি সেই জমির একটা নকল কপি তোলা যায়, একই সাথে জমির আমি হালনাগা ওটাকে নিউট্রিশন আনতে পারি, তারপরে খাজনাখালি দিতে পারি। তা আমিও ওখানকার কিছু ভাইদের মানে অসহযোগিতা আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে কোনো কাজে সেখানে করা হচ্ছে, মনে হয় যেন আমরা এখানে তাদের কাছে একটা খেলা হয়ে গেছে। এই বিষয়টি স্যার একটু দেখবেন। তো সেক্ষেত্রে আমি চাই এই মাদ্রাসা নিয়ে একটা চক্র কিন্তু ব্যবসাও করে, 2টা খুঁটি আর 2খান চাল দিয়া আর 4জন লোকের নাম দিয়ে তারা শিক্ষক, প্রচুর এরকমের কথা অভিযোগ আছে যে এটা একটা ব্যবসা কেন্দ্র খুলছে, এখান থেকে সরকার এটাকে আত্মসাৎ করবে। ওখানে বাস্তবে কোনো মাদ্রাসাও নাই, কোনো লেখাপড়াও হয় না, কোনো ছাত্রছাত্রীও নাই। এরকম ঘুরি ঘুরি উদাহরণ আছে। সুতরাং সেগুলোকে চেক দিতে হবে, আর যেগুলো অরিজিনাল আছে, বাস্তবে আছে, সেই বাস্তবের একটু প্রমাণ যদি থাকে সেগুলোকে আমরা স্বীকৃতি দিতে অসুবিধা নেই, কিন্তু কোনো ধরনের যাতে এরকমের ভিত্তিহীন বা ভুয়া প্রতিষ্ঠান যাতে ঢুকে না পড়ে সেটাও দেখতে হবে। যেমন আমার এলাকায় জানি সেখানে ওই যে কয়েকটা টিন আছে আর খুঁটি আছে, ওখানে গরু বাঁধে, গরু বাছুর ওখানে তারা লালন পালন করে। আমি যখন এই বিভাগের সচিব হয়েছি তখন তারা আমার কাছে ছুটে আসছে আমাদের কি গ্রামে, এবং সেটা নিয়ে আবার 2টা গ্রুপ, ওই মামা ভাইরা চাচাতো ভাইটে এর মধ্যে 2টো গ্রুপ। তো এখন এই মাদ্রাসা বা শিক্ষা নিয়ে ব্যবসা এটা আমরা করতে দেবো না। প্রকৃত উদ্দেশ্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে আমরা অবশ্যই সেগুলোকে পৃষ্ঠপোষকতা করব। তো আমার এলাকার বরিশালের বাকেরগঞ্জে 4-5টা দরখাস্ত নিয়ে আসছে, তো আমি মাদ্রাসা চেয়ারম্যানকে রেফার করেছি।
তারপরে 2-3 মাস পর ওই আমার এলাকার লোকগুলো বসে, হ্যাঁ আপনি বলে দিলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এগুলো কিছু করে না, কিন্তু আমি তৃতীয় সোর্সের মাধ্যমে খবর নিয়েছি এগুলো সব ভুয়া। তখন আমি বলছি না, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান যেটা করেছে ওইটা সঠিক আছে। পরে ওই লোকগুলো আমার কাছে আসে। সুতরাং আপনারা ইসলামী শিক্ষা বিস্তারের দায়িত্বে নিয়োজিত। এই কোনো ধরনের ভুয়া, ব্যক্তিহীন প্রতারণা, সরকারি সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জাল জালিয়াতি, বানোয়াট কাগজপত্র নিয়ে যদি কেউ আসে, সেটা আপনারা বাধা দেবেন। জি অবশ্যই, ইনশাআল্লাহ। আপনারাও বাধা দেন, এগিয়ে আসেন, আমাদেরকে হেল্প করেন। আর যেগুলো সঠিক রয়েছে আমরা সেগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আগেও বলেছি, আবারও বলব, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঠিক আছে কথা। তবে স্যার এক্ষেত্রে একটু সেটা হচ্ছে আমার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ ছিল তখন সমাপনী 19-20 সাল 18 সাল, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। আমার 83-84 সালের দলিল আছে এবং খাজনা খারিজ আছে। এখন স্যার কিন্তু প্রতিষ্ঠান একেবারেই নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। কারণ একটা মিনিমাম সুযোগ সুবিধা যে অনুদানবিহীন, যেমন ছাত্রছাত্রীর উপবৃত্তি আমরা 20 সাল পর্যন্ত পাতাম, প্রায় 4,500 প্রতিষ্ঠান উপবৃত্তি পাচ্ছে, কিন্তু এটা 20 সালের পরে দেখা যাচ্ছে যে টোটালি বন্ধ করে দিচ্ছে। তো এখন মিনিমাম একটা সুযোগ সুবিধা নেওয়া দিবে। আপনি যেটা বলছেন যে একটা খুঁটি, একটা টিনের চাল, অনেকেই বক্তব্যের মতো এখনো আমার এলাকায়ও আমি যে বলবো যে না শতভাগে আছে এরকম নাই। কারণ ছাত্রছাত্রীরা এখন এখানে আসে সকাল থেকে 10টা পর্যন্ত, পরে 10টার সময় প্রাইমারি স্কুলে চলে যায়। কেন? ওইখানে হচ্ছে মিড ডে মিল পাচ্ছে, ওইখানে ফিডিং পাচ্ছে, ওইখানে হচ্ছে উপবৃত্তি পাচ্ছে। এখন অভিভাবককে কনভেন্স করা যাচ্ছে না যে আমরা কনভেন্স, এখন সকাল থেকে 10টা পর্যন্ত চালু করেছে। তো আমাদের কাছে মূল যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটার যে 3 নাম্বার যে শর্ত, সেই শর্তটা আমাদের অনুদানভুক্ত অনুদানবিহীন বোঝে না। মাদ্রাসা বলে তাকে মিনিমাম মিড ডে মিল যদি নাও করা যায়, উপবৃত্তির ব্যবস্থাটা করলে ছাত্রদের অংশগ্রহণ যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে আমি কাম্য যোগ্যতা, যেমন আপনার কাছে এসে আমি ছাত্রদের আমি বলবো যে এইবার জানুয়ারি মাসে, যেমন আমরা গত 3 বছর থেকে বলে আসতেছিলাম যে আগামী বছর উপবৃত্তি পাবে, আগামী বছর উপবৃত্তি পাবে, কিন্তু এরকম করতে করতেও 3 বছর চান। তা আমাদের কাছে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, অভিভাবকদের কাছে যে বলার মতো একটা ভাষা নাই। এটা কঠিন ভাবে এই শিক্ষায় যে বাধা যদি প্রাথমিক না থাকতো, তাহলে এই বিষয়টা একটা ইয়া হতো না। তো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি কথা বলবো, সেটা হচ্ছে অধিদপ্তরে শূন্য পদ আছে, এই 1519 বা 1327 বা যেটাই বলি, অনেকগুলো শূন্য পদ আছে। একটা প্রতিষ্ঠানে একজন শিক্ষক বেতন পায় 94 সাল থেকে, আরো 3 জন নিয়োগ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত শূন্য পদ পূরণ করা হয়নি। এটা কেন হচ্ছে না? তারা দেখা যাচ্ছে যে এই 3300 টাকা, যে 3300 টাকা, এই টাকাটাও মিস করতেছে। এই বিষয়ে আপনার একটা পদক্ষেপ করবেন। ধন্যবাদ। প্রতি মাসে এরকম যেমন 6 মাস পরে 2 মাসের হচ্ছে অনুদান ছাড়বে, 6 মাস পরে 2 মাসের অনুদান, জুলাই আর আগস্টে অনুদান ছাড়বে। স্যারের শূন্য পদ তখন হালকা করা হচ্ছে যে স্যারের শূন্য পদ ছাড়া হয়নি, ছাড়া হয়নি, আগামী টার্মে থাকবো। আগামী টার্ম আবার কয় মাস পরে আসবে, কখন ছেড়ে দেবে, এটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা মনে হয় যে এখান থেকে একটা নির্দেশনা গেলে তারা এটা পূরণ করবে। যে বিষয়টি বলেছেন স্যার, আমরা এই যে স্যারের সাথে বসেছি, কথা বলেছি, এমনকি কিছু এরকম পদস্খলন ভাইয়েরা এসছে, তাদেরকে ধরেছে, বেঁধেছে এবং এরকম ঘটনা ঘটেছে। এখন আর একটু হচ্ছে না স্যার। তারপরে আমরা অনুরোধ করবো তারা যেন একটু গতিশীল হয়, আমাদের এই মোবাইল দিতে এবং কোড নাম্বার দিতে। তো সেখানে যে মিনিমাম কাগজের কথা যেটা বলেছেন, যে এই কাগজটা আমরা দিয়ে অনেক সময় সেক্ষেত্রে আমাদের ভারতের প্রস্তাবটা হচ্ছে যে এইটা ইউরো মহোদয়কে যদি দায়িত্ব দেয়, তিনি যদি এটি জরিপ করে নিয়ে এসে তাকে বলে যে দেওয়া যায়, তাহলে স্যার এতটুকু সহজ করলে আমাদের আরো খুব ভালো হয়। এখন হতে পারে স্যার তখন আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে আপনারা এগুলোকে ম্যানেজ করতেছেন। এখন এই ম্যানেজের কথা যদি স্টেপ বাই স্টেপ আসে, তাহলে আমরা জানবো। এক্ষেত্রে একটু অনুরোধ করবো যেন শুধু ইউনো যদি ওখানে সুপারিশ থাকে, তাহলে আমাদেরকে যেন নবায়ন কোড ইত্যাদি দিয়ে দেয়। ব্যবস্থা নিয়ে আমরা জানলাম সেটা ভালো। এই কথাটা কইছে, আমাদের কথাগুলো সবচেয়ে আইতেছে। বোর্ডের
বিষয়ের জন্য আর ওনারাও বলেনি থাকে আমরা আমাদেরকে দিলে কর্তৃপক্ষ হচ্ছে আমরা একটা ফলো করবো তাহলে আমি বুঝছি না কর্তৃপক্ষ সত্য করতে পারবো। ওকে, ঠিক আছে। তো সর্বশেষ যে 5 নম্বর জাতীয় বাণিজ্য বিষয়। আমরা একটি অবস্থান ধর্ম দিয়েছিলাম, মাসটা মনে নেই, এই এখানে সচেতন জি, আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি 26 জানুয়ারি 26 তারিখ। তো তখন মাননীয় অতিরিক্ত সচিব জি, মাসুদি। উনি গিয়ে আমাদের বলছিলেন যে আপনাদেরকে এখন এমপিও করা হবে, যার পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তো সেই আসলে তো সারা দেশে বিলোপিত, আমরা শীঘ্রই জাতীয়করণ হচ্ছি। এবং তখন এভাবে উদাহরণ এসছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো একটা অর্ডার করেছেন বা ঘোষণা দিয়েছিলেন যে এখন থেকে প্রাইমারি সকল বেসরকারি প্রাইমারি জাতীয়করণ হবে। তো তাতে 3টা ক্যাটাগরি প্রাইমারি একই সময় ক্যাটাগরি হয়ে গেল সরকারি। একটা হচ্ছে রেজিস্টার্ড প্রাইমারি, একটা হচ্ছে স্যাটেলাইট প্রাইমারি, আর হচ্ছে কমিউনিটি প্রাইমারি। এই 3টি মাদ্রাসা মানে প্রাইমারি একই সাথে তারা এমপিও সরকারি হয়ে গেছে। তো আমরা সরকারিকরণের একটা মানে উৎসব করতে চাই। মাননীয় সচিব মহোদয় এখন যতদিন আল্লাহ তাআলা রেখেছেন, আপনারা যারা আছেন স্যার তো মাদ্রাসারই দায়িত্ব, তো সেই হিসাবে আমরা আর কি জাতীয়করণ একটা পর্যায়ে আমাদের উঠিয়ে দেব। এগুলো রাজনৈতিক বড় সিদ্ধান্ত, রাজনীতি শিক্ষা শীর্ষ পর্যায়ের যে নীতি নির্ধারক আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত। স্যার আমাদের স্যার আমরা আসলে ওই সময় বলছিলাম যে আমরা পর্যায়ে চলবে যাবো, কিন্তু আমাদের ওই পর্যায়ে এখন এমপিতে যেতে পারি এমপিতে গেলে আমরা যাবো তারপরে রাজনীতি একটা বিষয়। স্যার আমার একটি কথা আছে স্যার। জি স্যার। যারা ইশতেহার এখন তৈরি করছে বা ইশতেহার ঘোষণা করবে, তো তাদের সাথে আপনি যোগাযোগ করে বলেন যে আপনারা আমাদের এই বিষয়টা ইশতেহার রাখেন। ওই যুক্তি ওইটাই যে প্রাইমারি স্কুল যদি 65,000 এক ঘোষণায় না, একটা তো হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে 37,000, আর বাকি 37,000 বা 26,000 এটা হচ্ছে কত 13 সালে স্যার 13 সালে। তো এখন আপনারা আমাদের এই যে আমাদের ওই বেশি না, শর্ত সাপেক্ষে আমরা যেগুলো নিয়ম কানুন আমরা ফুলফিল করেছি, একটা সংখ্যা সেটা হতে পারে, কেউ বলে 6,000, কেউ বলে 7,000, কেউ বলে 5,000। তো আমাদেরকে আপনারা একটা ডিক্লারেশন এখানে রাখেন, দেখেন আপনাদের প্রচেষ্টার একটা অংশ। না, আপনারা আগে উনি বলবেন। আমি স্যার আমি আপনাদের কাছ থেকে শুনছি, গত তারিখে একটা মিটিং করলাম যে আপনারা অনুদানভুক্ত যারা আছেন আপনাদের এমপিভুক্ত যখন হবে তখন গত জুলাই থেকেই বেতনটা পাবে, গত জুলাই থেকে আপনাদের বেতন পাবে স্যার বলছিল। কিন্তু 2 মাসের বেতন ছেড়ে দেওয়া হলো জুলাই আগস্ট, তাহলে তো এরকম বুঝতেছি যে জুলাইতে আমাদের বেতন ভাতাটা হবে কিনা, মানে স্কেলের যদি যাটা হয় আর কি নীতি পালন অনুযায়ী। কি বললো বুঝতে পারি। স্যার গেল 10 তারিখে আপনার একটা বৈঠক করলাম, আমরা ছিলাম ওই বৈঠকে, তখন বিভিন্ন আলোচনা করে যে আমরা যে কেনাকে রিজার্ভ করার পরে এমপিভুক্ত হবে, এমপিভুক্ত কখন থেকে পাবে, তখন আপনাদের যেটা বলা হয়েছে যে 25 জুলাই থেকে আপনার এমপিও পাবেন। আমরা এই যুক্তি খুঁজে পেয়েছি, জুলাই থেকে আমাদের বন্ধ রয়েছে। এখন হঠাৎ করে আসি গত কয়েকদিন আগে জুলাই এবং আগস্টে অনুদান ছেড়ে দিয়েছে। এখন আমরা এত আরো সংক্ষিপ্ত হয়েছে যে এখানে কথা ছিল যে যখন এমপিও যতগুলো হবে জুলাই থেকে আমরা এমপিও পাবো, এই জন্য আমরা অনুদানের প্রতি আর অতটা আগ্রহী ছিলাম না। এখন যে 2 মাসের অনুদান ছেড়ে দিচ্ছেন, এখন আমরা তো আবার এটা কি হলো আমাদের বিষয়টা। ভয় পেয়ে গেছেন। আবার এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে আপনারা যেমন অনুদানভুক্ত আছেন,
আপনাদের জন্য অনুদান করে আমাদের কাছে টাকা আছে, তাই না? সারা বছরের টাকাই তো দেওয়া ছিল। আমরা মন্ত্রণালয় থেকে নীতি নিলাম যে আপনাদেরকে এমপিওভুক্ত করবো, সেটা কার্যক্রম আমরা শুরু করলাম। নীতিমালা তৈরি করলাম, প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রস্তাব পাঠালাম। আমাদের তো আসলে টার্গেট ছিল যে 25-এর নীতিমালা অনুযায়ী আমরা বেশি সংখ্যক মাদ্রাসাকে এমপিওভুক্ত করবো, কিন্তু আমাদেরকে পর্যায়ক্রমে করার জন্য নির্দেশনা দিচ্ছে আপাতত 18 নীতিমালা অনুসারে। তা আমার হাতে কিন্তু অনুদানের টাকাটা রয়ে গেছে, আপনাদের অনুদানের টাকাটা। এই বাজেট বছর হিসেবে সচিব স্যারের অনেকগুলো পারফরমেন্সের একটা পারফরমেন্স হচ্ছে যে উনি বাজেট বাস্তবায়নের কতটুকু এফিশিয়েন্ট। এই টাকাটা উনি ধরে রেখে, আমাদের যেহেতু এমপিও করণে দেরি হয়ে যাচ্ছে, এই টাকা ধরে রাখলে ওনার এফিসিয়েন্সির প্রশ্ন আছে, প্লাস আপনাদের 1 টাকা 2 টাকা 3,500 বা 3300 যাই হোক, এটাও তো আপনাদের একটা সাপোর্ট। এই টাকাটা আসলে আমরা ধরে রাখলে হয়তো আমাদের অত ক্ষতি হতো না, কিন্তু আপনাদের লাভ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে জুলাই আগস্টটা ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু এমপিও ভুক্ত জুলাই আগস্ট হয়নি। তো এইটাই হচ্ছে জুলাই আগস্টের টাকা ছেড়ে দেওয়ার মূল কারণ, এছাড়া অন্য কোনো কারণ নাই। এখন এমপিও ভুক্ত হলে যে জুলাই থেকে গৃহস্থ বাড়ি থাকে না, গৃহস্থ বাড়িতে যে বাড়ির মহিলারা যত বেশি সংসার করতে পারে তার তো শুনলাম না। কিন্তু আমাদের সচিবদের বা উল্টোটা, সচিবদেরকে সরকার গৃহ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আমাদেরকে যত বাজেট সরকার দেয়, যে সচিব যত বেশি খরচ করতে পারে তার সুনাম তত বেশি। বেশি টাকা দিবে, অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে থাকে, এই জন্য আমাদের খরচ করতে হবে। আসলে আমার কোনো কারণ নেই। নীতিমালায় তুমি কি রাখছো সেটা হলো 18 সালের নীতিমালায় কি আছে সেটা যে হবে। আমরা 25-এর নীতিমালায় যেটা বলছিলাম সেটা তো আমাদের দেয় না। ওখানে যে সার্কুলার যেহেতু যে কথা বলা আছে, যে 2 মাস আমরা সার্কুলার অনুযায়ী এটা নিয়ে তো টেনশন কিছু নেই। ওখান থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় যেটা বলে দিচ্ছে সেই অনুযায়ী আমরা বলেন, আপনি বলেন। গত 10 তারিখের মিটিংয়ের কথা হয়েছিল, তখন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে 18 নীতিমালার অবজারভেশন দিয়েছে। তাহলে আমাদের তো 18 সাল থেকে আমরা যারা কর্মরত আছি, যারা আমরা, তাহলে আমাদের 18 সাল থেকে আমরা দিতে হবে না। তখন আপনাদেরকে বলা হয়েছে যে না, আপনাদের সিদ্ধান্ত আসবে 18 ঠিক আছে, যেহেতু আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় বাদ দিতে পারবো না, ওটা আপনারা দেন, কিন্তু বেতন দেবো আপনাদের 25 নীতিমালা আসবে। এটা কিন্তু স্যার গত 25 থেকে 10 তারিখ 25-এর আলো আমাদের যুক্ত করা হবে। থেকে 18 কথাটা বলা হয়েছে এই কারণে, প্রথম যখন আমরা ফাইলকে পাঠাই আপনাদের, তখন তারা কিছু কোশ্চেন করে বা কিছু তথ্য তারা জানতে চায়। সেই তথ্যগুলো আমরা সবসময় উত্তরে বলছি যে এটা 2025-এর আলোকে এটা আসলে কিছু করণীয় নাই, এটা যেহেতু পুরানো নীতিমালা অনুযায়ী এটা আপনি সমাধান করেছেন। কিন্তু 25-এর আলো যদি আমরা সমাধান করতে যাই না, তাহলে আপনাদের এই বিষয়গুলো আগে এটা ছিল দিতে পারতাম না। দিতে পারতাম। আমার বাংলাদেশের শিক্ষক সরকারি বিধি মোতাবেক চলতি মাসের 6 তারিখ আমার কারি শিক্ষক মারা গেছে স্যার। এখন এরকম আরো ইদানিং আমাদের বিভিন্ন প্রধান শিক্ষক সহ প্রতিনিয়ত মারা যাচ্ছে, কিন্তু অনেক